আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রবাস সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে IRGC। লেবাননে এ পর্যন্ত ৩২ জন নিহত। শত্রুতায় রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ইটালির প্রধানমন্ত্রী মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একে অন্যের বিরুদ্ধে কথার লড়াই। এবং ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে দালাল চক্র, তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ দাবি। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। শুরুতেই USA সংবাদ। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আল জাজিরা জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সদর দপ্তর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলের এই আগ্রাসন ওয়াশিংটনের সঙ্গে তাদের সাম্প্রতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। লেবাননে এখনও পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ইরানের সঙ্গে সই করা সমঝোতা চুক্তির শর্ত মেনে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সুইজারল্যান্ডে যাওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্সের। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে উইটকফ একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে প্রথম দফা আলোচনার জন্য সুইজারল্যান্ড সফর করছেন। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে লেবাননে নৃশংসতা বাড়িয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা ইরানের সঙ্গে সমঝোতা স্মারকটি মেনে নেওয়ার জন্য ইসরায়েল সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের বিশ্বের বেশিরভাগ দেশের কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এখন শুধু যুক্তরাষ্ট্রই তাদের একমাত্র শক্তিশালী মিত্র হিসেবে অবশিষ্ট আছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী ব্রিফিংয়ে ভ্যান্স এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সুসম্পর্ক এখন অনেকটাই শত্রুতায় রূপ নিয়েছে। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলন ঘিরে একজন আরেকজনের বিরুদ্ধে কথার লড়াইয়ে নেমেছেন, যার প্রভাবে এখন টালমাটাল যুক্তরাষ্ট্র ইতালি সম্পর্ক। আরও জানাচ্ছেন মুইন তাসদিদ। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবার প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেছেন, কারণ ট্রাম্প দাবি করেছেন যে G7 সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন। তবে এই সম্মেলনে মেলোনি এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়েছিল বলে দাবি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকেই। ভিডিওটিতে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে তার অভিবাদন জানাতে গিয়ে তার ঠোঁট চুম্বনের অবস্থায় চলে গিয়েছিল। তবে দ্রুতই পরিস্থিতি সামনে নেন এবং স্বাভাবিকভাবে তারা সরে যান। অপরদিকে ট্রাম্প এক সাক্ষাৎকারে মেলোনিকে নিয়ে বলেন, মেলোনি তার সঙ্গে ছবি তুলতে খুব আগ্রহী ছিলেন এবং তিনি চাইলে সেই অনুরোধ প্রত্যাখ্যানও করতে পারতেন। এমনকি তিনি মন্তব্য করেন, করোনা থেকেই তিনি মেলোনির সঙ্গে ছবি তুলেছেন। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে মেলোনি বলেন, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন তার মিত্রদের নিয়ে এমন মন্তব্য করেছেন তা তার বোধগম্য নয়। ট্রাম্পকে উদ্দেশ্য করে মেলোনি আরও বলেন, তিনি কিংবা ইটালি কখনো কারো করুণার প্রত্যাশা করেন না। ঘটনার পর দুই দেশের সম্পর্কের অস্থির ইঙ্গিত পাওয়া গেছে। ইটালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি তার নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইটালি ব্যবসায়িক সম্মেলনও স্থগিত করা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে G7 সম্মেলনে ইটালি ছিলেন ট্রাম্পের নীতির অন্যতম কড়া সমালোচক। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও তিনি ইউরোপের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন এবং কয়েকটি বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে দ্বিমত পোষণ করেন। মূলত ইটালি সহ ন্যাটোভুক্ত দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে এবং হরমুজ প্রণালী রক্ষার সাহায্য করতে রাজি না হওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হন।
এদিকে জর্জিয়া মেলোনি একসময় ডোনাল্ড ট্রাম্পের বড় সমর্থক ছিলেন। 2025 সালে ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও উপস্থিত থাকা একমাত্র ইউরোপিয়ান নেতাও ছিলেন মেলোনি। মুইন তাসদিদ, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য কাতার সরকারের উপহার দেয়া বোয়িং 7478 মডেলের বিমানটি উন্মোচন করেছেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি ইরানের সঙ্গে সংঘাত চলাকালীন তার দেশকে সমর্থনের জন্য চীন ও মধ্যপ্রাচ্যের মিত্রদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ট্রাম্প উড়োজাহাজটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল আখ্যা দিয়ে বলেন, এটি সত্যিই অনন্য। উড়োজাহাজটি আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ উড্ডয়ন প্রদর্শনীর নেতৃত্ব দেবে। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, নতুন লাল, সাদা, নীল রঙের নকশা এবং অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি সংযোজন শেষে উড়োজাহাজটি এখন চূড়ান্ত পরীক্ষামূলক উড্ডয়নের জন্য প্রস্তুত। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে 2028 সালের বোয়িংয়ের নতুন স্থায়ী বিমানবহর আসার আগ পর্যন্ত এটি ব্যবহার করা হবে। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। 53 বছরের অপেক্ষার অবসানের পর শিরোপা জয়ের আনন্দে কমলা নীল রঙের রাঙা নিউ ইয়র্ক। উত্তর আমেরিকার শীর্ষ পেশাদার বাস্কেটবল লিগ NBA চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক নিক্সকে বরণ করে নিতে ম্যানহাটনের ঐতিহাসিক ক্যানিয়ন অফ হিরোজে উৎসবে মাতেন লাখো ভর্তক সমর্থক। নিক্সের প্রথম বিজয় শোভাযাত্রা বা টিকার্টে প্যারেডে উচ্ছ্বাস, আবেগ আর উদযাপনের মিলনমেলায় পরিণত হয় নিউ ইয়র্ক। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। ম্যানহাটনে ভবনের ছাদ, জানালা, ফুটপাতে নিক্স ভক্তদের ঢল। 53 বছর পর NBA চ্যাম্পিয়নশিপ জয়ে আনন্দ ভাগাভাগি করতে ক্যানিয়ন অফ হিরোসে জড়ো হন প্রায় 20 লাখ সমর্থক। ব্যাটারি পার্ক থেকে শুরু হওয়া টিকার প্যারেড এগিয়ে চলে ব্রডওয়ে ধরে। উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন ফাইনালস MVP জেলেন ব্রানসন। NBA ট্রফিটি বাড়িয়ে দিলে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। শুধু খেলোয়াড়রাই নন, উচ্ছ্বাসে সামিল হন সাবেক তারকা, পরিবার পরিজনরাও। নিক্সের দীর্ঘদিনের সমর্থক অভিনেতা বেন স্টিলার সহ বিভিন্ন অঙ্গনের তারকারাও অংশ নেন ঐতিহাসিক আয়োজনে। প্যারেড শেষে সিটি হল প্লাজায় দেওয়া হয় সংবর্ধনা। সিটি মেয়র জোহরান মামদানি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের তুলে দেন নিউ ইয়র্ক সিটির সম্মানসূচক পুরস্কার কি টু দ্য সিটি। We waited without ever knowing if this day would come, and we waited because we knew deep down in our sick, suffering hearts that it would. New York City, this team has done it. The New York Knicks are NBA champions. আয়োজন ঘিরে নিরাপত্তায় মোতায়েন করা হয় 10,000-এর বেশি পুলিশ সদস্য। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ষষ্ঠবারের মতো বিশ্বজয়ীর মুকুট পরার মিশনে দ্বিতীয় খেলায় এসে জয় পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে হাইতিকে 3-0 গোলে হারিয়েছে তারা। আর ব্রাজিলের এই নান্দনিক জয়ে উৎসবে মাতে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। আরও জানাচ্ছেন সুব্রত চৌধুরী। বিশ্বজয়ীর মুকুট আবার মাথায় পড়ার মিশনে দ্বিতীয় ম্যাচে সে জয় পেয়েছে ব্রাজিল ফুটবল দল। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ার লক্ষ্যে মাঠে নেমেছিল সেলেসাও নামে খ্যাত ব্রাজিল। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে সি গ্রুপের ম্যাচে ফিফা র্যাঙ্কিং এর 5 নম্বর দল ব্রাজিলের মুখোমুখি হয়েছিল বিশ্ব র্যাঙ্কিং এ 85 নম্বর দল, ফুটবলে যারা লে গ্রেনাদিয়া নামে পরিচিত, সেই হাইতি। বিশ্ব ফুটবলে ব্রাজিল শুধু একটি দল নয়, একটা বিশ্বাস। হলুদ সবুজ জার্সি পরলে কিছু একটা ঘটে, সৌন্দর্য ছড়ায়। দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়দের নজর করা পারফরমেন্সে সন্তুষ্ট বিশ্বজুড়ে থাকা তাদের কোটি সমর্থক। ব্রাজিলের এই ম্যাচকে কেন্দ্র করে হলুদ সবুজ জার্সি সেই চেনা উন্মাদনা ফিরে এসেছিল সুদূর আমেরিকার বিভিন্ন শহরে।
নির্ধারিত সময়ের খেলা শেষ হতেই ফিলাডেলফিয়া স্টেডিয়াম সহ জায়ান্ট স্ক্রিন ও টিভি স্ক্রিনে খেলা উপভোগ করা প্রবাসী ব্রাজিল সমর্থকরা মেতে ওঠেন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে। প্রিয় দলের নান্দনিক খেলা দেখে ম্যাচ শেষে দারুণ খুশি ভক্তরা। তারা আশাবাদী পরবর্তী ম্যাচগুলোতেও ব্রাজিলের এই জয়যাত্রা অব্যাহত থাকবে এবং ষষ্ঠবারের মতো বিশ্বজয়ীর মুকুট পড়বে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে যাওয়া আর্জেন্টিনা দলের সমর্থকদের বহনকারী একটি উবার গাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। আর্জেন্টিনা দলের 2 মার্কিন সমর্থক আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিওনকে জানান তারা উবারে করে ম্যাচ দেখতে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাদের পাশ দিয়ে এসে 2টি গুলি ছোড়ে। গুলিতে উবার চালকের পায়ে আঘাত লাগে। প্রথমে তারা ভেবেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে, পরে দেখতে পান চালক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী আন্তঃরাজ্য মহাসড়কে আরও 2টি গুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত এক কিশোরসহ 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে এসে বিষধর সাপের আতঙ্কের মুখে পড়েছেন খেলোয়াড়রা। জার্মানি, সুইজারল্যান্ড ও নরওয়ের খেলোয়াড়রা মাঠে স্থানীয় বন্যপ্রাণীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর মধ্যে জার্মান দলের বেস ক্যাম্পে বিষধর কপারহেড সাপ দেখা যায়। উত্তর ক্যারোলিনার সরকারি তথ্য বলছে ওই এলাকায় কপারহেড সাপ নিয়মিতই দেখা যায়। এবারে অন্যান্য সংবাদ। উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় 30 বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যায় সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে। জীবনে ঝুঁকি নিয়ে তারা এখন আছেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। এর মধ্যে কয়েকজন মারা গেছেন বলেও জানা গেছে। রাশিয়া থেকে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে পরিবার। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের তথ্য এবং ভিডিও চিত্রে লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। আমরা চাই আমাদের মৃত্যুর পর যারা জানাজা হয় এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না প্লিজ। তা না হলে যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দেবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, ড্রোন হামলায়, গ্রেনেড বোমা অথবা মাইন্ডে পা করে মারা যেতে পারি। আপনাদের কাছে একটা অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান। এভাবেই ভিডিও বার্তায় নিজেদের পরিবারের কাছে দেশে ফেরার আকুতি জানান রাশিয়ায় দালাল চক্রের ফাঁদে পড়া কয়েকজন বাংলাদেশি। মাটির নিচে বাংকারে 4-5 দিন ধরে আটকে রেখে নির্যাতনের কথা জানান তারা। বলেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে বাধ্য করা হচ্ছে তাদের। চাঁদপুরের ফরিদগঞ্জের কাউনিয়া গ্রামে কান্নার রোল। ভুক্তভোগী মাইনুদ্দিনের পরিবারের দাবি, কোম্পানিতে কাজের কথা বলে রাশিয়া পাঠানো হলেও দালাল চক্রটি রুশ সেনাদের কাছে মাইনুদ্দিনকে বিক্রি করে দিয়েছে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে পরিবার ও এলাকাবাসী। সুখের জন্য দিছি ছেলেরা কোম্পানির বিষয় দিয়া, এরপরে দালালেরা এখানে টাকা খাইছে, ওইখানে নিয়ে এই রাশিয়ার মহিলা বিক্রি করছে। যুদ্ধের মধ্যে গেছি, যাওয়ার পরে 16 জনের ভিতরে 12 জন মারা গেছে, আর আমরা 4 জন আছি। 2 জনের হাত নাই, আর একজনের পাও নাই, হাতও নাই। এরা 4 জন মোটামুটি কোন রকম বাঁচি আছে আর কি। মানুষজনের মাথায় ড্রোনে হামলা হয়েছে, একজনের হাতে হামলা হয়েছে। ওখান থেকে বলতে চাই যে কোনো ভাবে হোক আমাদেরকে আপনারা আমাদের পানে বাঁচান। পরিবারের আবেদন পেয়ে মাইনুদ্দিনকে দেশে ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। উনি আসলে আমাদের দালাল চক্রের খপ্পরে পড়ে বর্তমানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রয়েছে। তো এটা আমরা জানতে পেরেছি, পরিবারকে আমরা বলেছি এটা আবেদন করার জন্য। আর আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিব। আশা করছি ওনাকে আমরা খুব দ্রুতই আমরা ব্যাক করে আনতে পারবো। যুদ্ধের ময়দান থেকে মাইনুদ্দিন দেশে ফিরে আসবে, সে অপেক্ষায় মা, স্ত্রী আর 3 বছরের সন্তান। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। দুবাই থেকে দেশে ফেরার পথে ফ্লাইটে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ ইলিয়াস উদ্দিনের মরদেহ দেশে আসছে আজ। 2 সপ্তাহ আগে দুবাই থেকে দেশে ফেরার পথে এয়ার আরাবিয়ার চট্টগ্রামগামী ফ্লাইটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ফ্লাইটটি ওমানের মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে ইলিয়াসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার আগেই তার 2 বার হার্ট অ্যাটাক হয়। ওমানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মধ্যরাতে ইলিয়াস উদ্দিন মারা যান। রাতে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা। লেবাননে নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে সকাল জুড়ে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে তীব্র সংঘর্ষ চলায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
পরে আঞ্চলিক 2 কর্মকর্তা এবং 1 মার্কিন কর্মকর্তার বরাতে জানা যায় উভয় পক্ষ আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতার, যুক্তরাষ্ট্র ও ইরান এই সমঝোতায় মধ্যস্থতা করেছে বলে জানা গেছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি হিজবুল্লাহ বা ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ সংঘর্ষে অন্তত 21 জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যের ওল্ডহ্যামে বিএনপির আঞ্চলিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গ্র্যান্ড ভেন্যুতে যুক্তরাজ্য বিএনপির রিজিয়ন 3 এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আজাদুর রহমান আজাদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন ধরে যারা সক্রিয়ভাবে কাজ করেছেন তারাই দলের পদবীর দাবিদার। আজ 21শে জুন উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘদিন এবং সবচেয়ে ছোট রাত। বিশেষ দিনকে ঘিরে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ডে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী মিডসামার উৎসব। সপ্তাহ জুড়ে চলা এই উৎসবে মিডসামার পোল ও বনফায়ার ঘিরে নাচ, গান আর নৈশভোজে মেতে ওঠেন নর্ডিকের বাসিন্দারা। বড়দিনের পর এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবে বিবেচিত মিডসামার। এ সময় গ্রীষ্মকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে শহর ছেড়ে গ্রামাঞ্চল কিংবা সামার কটেজে ছুটে যান অধিকাংশ মানুষ। কৃষিভিত্তিক সমাজ থেকে উঠে আসা শতাব্দী প্রাচীন এই উৎসবে প্রকৃতি, উর্বরতা, আলো এবং গ্রীষ্মের আগমনকে স্বাগত জানায়। লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হল সোমালি কালচার সেলিব্রেশন। অনুষ্ঠানে সোমালি সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, অবদান তুলে ধরা হয়। স্কুলের ক্যারিয়ার অ্যাডভাইজার মুহিম ইকদাদের উপস্থাপনায় একাডেমির হল রুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী ওমর ডেরিয়া। সে সময় স্কুলের অভিভাবক, শিক্ষার্থী এবং কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে আইআরজিসি। লেবাননে এ পর্যন্ত 32 জন নিহত। শত্রুতায় রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ইটালির প্রধানমন্ত্রী মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একে অন্যের বিরুদ্ধে কথার লড়াই। এবং 30 বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে দালাল চক্র। তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ দাবি। প্রিয় দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই-এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আই-এর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।